রুমের খোলা জানালার পাশে নিতুর হয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল মৌ। আজ তার মনটা বড্ড ভারী। একদিকে রোহানকে দেওয়া কঠোর আঘাত ও তার চোখে হাহাকার, সেই অন্যদিকে আগামীকাল এই গ্রাম ছেড়ে ইট কাঠের শহর ঢাকায় ফিরতে হবে। সে চেয়েছিল গ্রামের এই শান্ত পরিবেশে আরও কিছুদিন কাটিয়ে যেতে, কিন্তু উজান একেবারেই রাজি নয়। তাই উজানের কথা অনিচ্ছা সত্ত্বেও সায় দিতে হয়েছে তাকে। তবে তালুকদার বাড়ির সকলের চেয়ে রোহানের জন্যই ময়ের বুকে ভেতরে কেমন যেন একটা সূক্ষ্ম মানুষের মন, তার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র কমতি নেই। তবে যে ভালোবাসা মানসিক শান্তি ঘাতক হয়ে দাঁড়ায়, তবে কীভাবেই বা আপন করে নেওয়া যায়। মৌ সবসময় রোহানের সাথে খারাপ রূঢ় আচরণ করে, যাতে লোকটা তাকে ঘৃণা করে দূরে সরে যায়। কিন্তু বিধিবাম, সে যত দূরেই ঠেলতে চায়, রোহান তত বেশি তার কাছে আসার পাগলামি করে। উজান এই রোহানের একপক্ষীয় পাগলামি কিছুই জানে না, আর মৌ নিজেও চায় না এসব নিয়ে কোনো অশান্তি হোক। রোহানের জন্য তার মনে কেবল মায়া আর ভাইয়ের প্রতি সম্মানটুকু অবশিষ্ট আছে, কিন্তু জীবনসঙ্গী হিসাবে তাকে ভাবা অসম্ভব। এত বুঝিয়েও যখন কাজ হলো না, তখন মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক তখনই পেছন থেকে দুটি পরিচিত শীতল হাতের আলতো স্পর্শ ময়ের কোমরে অনুভূতি হলো। মুহূর্তের মধ্যে এক জোড়া চওড়া হাত তার পেছন থেকে পরম ভালোবাসা আঁকড়ে ধরল। অন্য কোনো পরপুরুষের ছোঁয়া যা ভয় ধরায়, এই একটা মানুষের স্পর্শে মৌ ততটাই নিরাপদ আর ভালোবাসার স্বর্গ খুঁজে পায়। উজান তাকে একদম আষ্টে পিষ্টে নিজের সাথে জড়িয়ে ধরেছে। সে ময়ের ঘাড়ের কাছে মুখ নিয়ে নিজের তপ্ত ঠোঁট ছোঁয়ালো। মৌ এক মিষ্টি শিহরণে খানিকটা কুঁকড়ে উঠল। তবে তাকে আরও অবাক করে দিয়ে উজান এক নিমিষেই মৌকে নিজের পাজা খুলে তুলে নিল। অন্তঃপর অতি যত্নে তাকে বিছানায় আধশোয়া অবস্থায় বসিয়ে দিল। উজানের এক সেকেন্ডও দেরি না করে নিজের মাথাটা ময়ের বুকের ওপর নামিয়ে দিল। তাকে জড়িয়ে ধরে অত্যন্ত নিশ্চয় গলায় আওড়ালো, পিচি, হাত দুটো একটু মাথার উপর মধ্যে চালিয়ে দাও তো। মৌ বাধ্য মেয়ের ধীরে ধীরে আঙ্গুল তুলে চালিয়ে উজানের ঘন চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ রুমের জুড়ে কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই ছিল না। হুট করে উজান চোখ না খুলে জিজ্ঞেস করে উঠল, পিচি, তোমার গলায় সেই লকেটটা কই? মৌ এক লমে চমকে উঠল। রুমের শান্ত পরিবেশ যেন থমকে গেল। সে তো একটা প্রশ্নই সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। লকেটটা কখন কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। মানুষটা নিজের পছন্দের জিনিস তাকে স্পেশালভাবে উপহার দিয়েছিল, আর সে সেটা হারিয়ে ফেলল। ওদের নিশ্চয়ই কষ্ট পাবে। ভয়ে মৌ একদম চুপ মেরে মাথা নিচু করে রইল। উজান সব বুঝতে পেরে উঠে বসলো এবং ময়ের ফর্সা মুখটা আলতো করে টেনে নিল। শান্ত স্বরে বলল, লকেট হারিয়েছে বলে কি কেউ এভাবে চুপ করে মাথা নিচু করে রাখে? একটা হারিয়েছে 10টা নতুন কিনে দেব, এই জন্য এত সুন্দর মুডটা অফ করবে না। আবার কিনে দেবেন? কিন্তু ওটা তো আপনি স্পেশালভাবে গিফট করেছিলেন। ওটাতে তো আপনার নামের প্রথম অক্ষরটাও খোদাই করা ছিল। মৌ একদম নিচু স্বরে অপরাধীর মতো জবাব দিল। উজান বাঁকা হাসলো। ময়ের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে গাঢ় কণ্ঠে আওড়ালো, আবার কিনে দেব। তাছাড়া তোমার এই মাথা থেকে পা অবধি অন্য কারো দেওয়া কোনো জিনিস কি পরার পারমিশন এই উজান চৌধুরী দিয়েছে? না তো। এমনকি তোমাকে পুরোপুরি নিজের করে স্পর্শ উজান চৌধুরী করেছে। ওটা কি তোমার জন্য সবচেয়ে স্পেশাল গিফট নয়, মিসেস চৌধুরী? বউকে লজ্জায় লাল হতে দেখে উজান মনে মনে মুচকি আসলো। তারপর ইশারায় পাশের টি টেবিলে রাখা নিজের লেদার ওয়ালেটটা চেক করতে করতে মৌ অবাক চোখে উজানের দিকে তাকিয়ে ওয়ালেটটা হাতে নিয়ে খুলল। ভেতরে উজানে নিজের হাসি মুখের ছবির পাশে নিজের ছবি দেখতে তার ঠোঁটের কোণে পরম তৃপ্তির এক ফালি হাসি খেয়ে গেল। উজান ময়ের আরও গা ঘেঁষে বসলো। কানে কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, ভালোবাসি আপনাকে, আর আমার ভালোবাসাকে সযত্নে সামলে রাখার দায়িত্বটা কিন্তু আমার নিজেরই। উজানের মুখ থেকে এত গাঢ় ভালোবাসা প্রকাশ শুনে মৌ খানিকের জন্য বিমোহিত হয়ে গেল। কিন্তু তখনই উজান ইশারায় ওয়ালেটের ভেতরে গোপন পকেটটার দিকে তাকাতে বলল। মৌ কৌতূহল নিয়ে পকেটটা খুলতেই খুশিতে উৎফুল্ল হয়ে উঠল।
সেখানে চকচক করছে তার সেই হারিয়ে যাওয়া লকেটটা। আনন্দের অতিসাহায্যে কোনো কিছু না ভেবেই মৌ উজানের গলায় দুহাত জড়িয়ে ধরে তার গালে এক চুমু বসিয়ে দিল। উজান মৃদু হাসল আর নিজের এমন কাণ্ডে পরক্ষণির চরম লজ্জায় লাল হয়ে গেল মৌ। তবে সেসব লজ্জায় একদিকে সরিয়ে রেখে সে চিৎকার করে বলে উঠল, লকেট পেয়ে গেছি প্রফেসর সাহেব, থ্যাংক ইউ সো মাচ। এটা আমার লাইফের বেস্ট অফ দ্য বেস্ট গিফট। উজান অত্যন্ত শান্ত চোখে মৌয়ের দিকে তাকিয়ে রইল। একদম ধীর কণ্ঠে শুধালো, কোথায় পেলে সেটা? জিজ্ঞেস করবে না পিচ্ছি? মৌ পিটপিট করে উজানের শান্ত মুখের দিকে তাকালো। মাথা দুলিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করলো, কোথায় পেয়েছেন আপনি? ঠিক সেখানে আজ দুটো ছেলেকে নিঃসঙ্গভাবে মার্ডার করা হয়েছে সেখানে। উজানের মুখ থেকে কথাটি শোনা মাত্রই ময়ূর বুকের ভেতরটা যেন ধক করে উঠল। তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। সে বনের ভেতরে অত তাড়াহুড়ায় যে এক পর্যায়ে তার গলার লকেটটি ছিঁড়ে মাটিতে পড়ে গিয়েছিল সেটা খেয়ালই নেই। বুকটা দরপড় করে কাঁপতে লাগলো তার, কিন্তু উজানের সামনে সে কীভাবে নিজেকে সামলাবে ভেবে পেল না। ঠিক তখনই মেঘের গর্জনের মতো উজানের গম্ভীর আওয়াজ তার কানে বিঁধল, মার্ডারটা করেছে ওই জানোয়ার দুটোকে। মৌ থমকে গেল। সে ভয়ে ফ্যাকাশে চোখে উজানের দিকে এক পলক তাকিয়ে দ্রুত চোখ নামিয়ে নিল। এই মানুষটা তীক্ষ্ণ চোখে দেখেছে, মিথ্যে বলার মতো সাহস বা ক্ষমতা কোনোটাই তার নেই। তাই মাথা নিচু করে কাপা গলায় আত্মরক্ষার চেষ্টা করলো। আমি কেন ওদের মার্ডার করতে যাব? তাছাড়া আমি তো সামান্য একটা মেয়ে হয়ে কীভাবে দুটো ছেলেকে এভাবে মেরে ফেলা সম্ভব বলুন? দ্যাটস গুড যুক্তি মিসেস চৌধুরী। উজান চৌধুরীর কোনি এক রহস্যময় ও হিংস্র হাসি ঝুলিয়ে আরেকটু ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, তবে আপনি একটা মারাত্মক ভুল করে ফেলেছেন। আপনি কি জানেন, খুনি যতই চালাক হোক না কেন, অকুলস্থে সে কোনো না কোনো প্রমাণ রেখে আসে। আর আপনি তো কেবল এই ইমোশনাল নবাগত খুনি। মৌ অসহায় চোখে উজানের দিকে তাকালো। উজান অনামিকে আঙুলের দিকে মরির চিবুকটা ধরে মুখটা উপরে তুলে মৃদুস্বরে বলল, আপনি হয়তো ভেবেছিলেন নদীর তীরে পানি আর কাদায় সব প্রমাণ মুছে গেছে, তাই না? কিন্তু শুনুন, ঘটনাস্থলে আপনার জুতোর ছাপ স্পষ্ট পাওয়া গেছে। আপনার মাথায় দুটো ছিঁড়ে যাওয়া চুল আমি সেখান থেকে তুলে নিয়েছি, যা ল্যাবে টেস্ট করলে হুবহু আপনার ডিএনএর সাথে মিলবে। সাব্বিরের জুতো জোড়ার সাইজ ও ছাপ সেখানে বিদ্যমান। এমনকি আপনারা সেগুলো তোলা এখনও সেই নদীর তীরে বিশেষ লালচে কাদামাটি লেগে রয়েছে। এখন বলুন মিসেস চৌধুরী, পেশাদার আইনি আদালতে আপনার দুজনকে খুনের আসামি প্রমাণ করার জন্য এই প্রমাণ কি যথেষ্ট নয়? ময়ূর চোখ দুটো আতঙ্কে বড় বড় হয়ে গেল। বুক ফেটে কান্না আসার উপক্রম। সে তো প্রতিটি পদক্ষেপ সাব্বিরের সাথে মিলে অত্যন্ত সাবধানে ফেলেছিল। 5 বছর আগে সেই ঘটনার সময়ই তো সে নিখুঁত কাজ করেছিল। তখন তো কেউ তাকে ধরতে পারেনি। তবে এই মানুষটি কীভাবে এত কম সময়ে এত সূক্ষ্মভাবে সমস্ত প্রমাণের সুতো এক জায়গায় গুছিয়ে নিয়ে এলো? আমি সব মুখ কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে কিছু একটা বলতে চাইলো, কিন্তু কথাগুলো যেন তার গলায় এসে আটকে গেল। উজান তার মুখে কথা কেড়ে নিয়ে অত্যন্ত শান্ত ও ধীর কণ্ঠে বলল, আমি সব একদম ঠিক বলছি মিসেস চৌধুরী। কারণ আপনি গ্রামের মানুষ কিংবা পুলিশের চোখ ফাঁকি দিতে পারলেও এই সিক্রেট সিআইডির চোখ ফাঁকি দিতে পারেননি। এজেন্টের চোখে ধুলো দিতে পারবেন না। অনেক বছর অভিজ্ঞতা তো আর এমনি এমনি হয়নি, তাই না? উজানের কথা শুনে মৌ আগের চেয়েও দ্বিগুণ নয় 10 গুণ অবাক হলো। তার চোখ দুটো চড়ক গাছ হলো। উজান নিজেকে সিআইডি এজেন্ট বলছে, কিন্তু সে তো এক বিশ্ববিদ্যালয়ের নামকরা প্রফেসর। এই সাধারণ মানুষের ভেতরে এত বড় একটা রহস্য লুকিয়েছিল। মৌকে এভাবে হতবাক ও হা করে তাকিয়ে থাকতে দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে হুট করে খিসকা টানে মৌকে একদম নিজের বুকের উপর এনে ফেলল। তার ভেজা ওষ্ঠজোড়ায় মিষ্টি এক চুমুকে দিয়ে বাঁকা হাসলো। ভীষণ অবাক হচ্ছেন, তাই তো? তবে অবাক হওয়ার কিছু নেই পিচ্ছি। তোমার এই হ্যান্ডসাম হাজব্যান্ড সত্যি সত্যি একজন সিক্রেট সিআইডি অফিসার এবং একই সাথে ইউনিভার্সিটির প্রফেসর।
ইচ্ছে ছিল সঠিক সময় এলে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজের প্রাণের চেয়ে প্রিয় ওয়াইফের কাছ থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখা একজন সত্যিকারের বীরপুরুষের কাজ নয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তাই সবটা সত্যি বলে ফেললাম। আর হ্যাঁ, এইভাবের বাড়িতে তোমার সাথে আসার মূল কারণটা, এই এলাকা থেকে ইদানিং বেশ কয়েকজন মেয়ে আচমকা নিখোঁজ হয়ে যাচ্ছে। সেই কেসের তদন্তেই আমরা এখানে আসা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য অলরেডি পেয়ে গেছি, বাকিটা ঢাকা ফিরে সলভ করব। আর ঠিক এই কারণেই কাল সকালে আমরা ঢাকায় ব্যাক করছি। তবে একটা কথা সত্যি বলতেই হয়, মিসেস চৌধুরী, আজ উজান চৌধুরী তার বউকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করছে। যে মেয়েটা নিজের বোনের উপর হওয়া অবিচারের প্রতিশোধ নিতে, বোনকে ন্যায় বিচার দিতে 4-4টে নরপিশাচকে এক হাতে খুন করেছে, নিজেকে এতটা সাহসী করে তুলেছে, ছেলেদের মতো ফ্লাইটিং শিখেছে, তার জন্য তো একটা থ্যাঙ্কস। যদিও দেশের আইন অনুযায়ী সহজে বিচার তুলে নেওয়ার জন্য তোমার একটা বড়সড় শাস্তি পাওয়া উচিত ছিল। আ আমি আমার শাস্তি পাবো? মো চোখ দুটো বড় বড় করে ভীতু গলায় ঢোক গেল। আপনার, তবে আপনি যদি এই প্রফেসরের একটা ছোট শর্ত মেনে নেন, তবে সিআইডি অফিসার আপনাকে সব কেস থেকে বেকসুর খালাস করে দেবে। মো ভীতুকণ্ঠে জিজ্ঞেস করলো, কি 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 শর্ত? উজান একলহমায় মোয়ের কোমরটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে একদম নিজের মুখামুখি নিয়ে বলে। মোয়ের কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো করে ফু দিয়ে সরিয়ে দিল। তারপর নিজের চোখ দুটো গহীন ও তীব্র নেশাসক্ত করে ফিসফিসিয়ে আওড়ালো, সেই রাতের মতো আবারও ভয়ঙ্করভাবে আমাকে কেয়ার করতে হবে। আর যতক্ষণ না উজান চৌধুরী নিজে আপনাকে ছাড়ছে, ততক্ষণ আপনি আমার ভোগ থেকে 1 ইঞ্চিও দূরে সরতে পারবেন না। বলুন ম্যাডাম, ডিল ফাইনাল? কথাটি শোনা মাত্রই মোয়ের মাথায় রাগের পারদ চড়ে গেল। একটু আগে যে লোকটা অপরাধী প্রমাণ সামনে এনে ভয়ে কাঁপছিল, সে এখন সেই লোকটা এমন নির্লজ্জ প্রস্তাব শুনে তার ভয়ে মুহূর্তেই উধাও হয়ে গেল। সে নিজের সমস্ত জোর দিয়ে উজানকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মুখ লাল করে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল, নষ্ট পুরুষ একটা, সরুন এখান থেকে। মুখে একটু কথাও আটকায় না আপনার। যান যান বউ যান, প্লিজ এমন করো না। আচ্ছা, তোমাকে কিছু করতে হবে না, সব আমি সামনে নেব, তবু আমাকে এভাবে দূরে ঠেলে দিও না প্লিজ লক্ষ্মীটি। একদম কাছে আসবে না বলে দিচ্ছি। মৌ হাত উঁচিয়ে হুঙ্কার দিল, কিন্তু কে শোনে কার কথা? উজান এক নিমিষে মৌকে আবার নিজের বলবান দুবাহুর খোয়ারে শক্ত করে আবদ্ধ করে নিল। মৌ ছটপট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু উজানের সেই লোহময় সদৃশ্যবাদন আগলা করে তার সাধ্যের বাইরে অগাধা। সে নিজের দুটো ছোট ছোট হাত দিয়ে উজানের শক্ত বুকে ধুমধাম এলোপাতারি কিল ঘুষি মারতে শুরু করলো। এক পর্যায়ে ক্লান্ত হয়ে মৌ রাগী গলায় হাঁপাতে হাঁপাতে বলল, আপনার একটু লজ্জা করে না? একজন পুরুষ মানুষ হয়ে বইয়ের হাতে মার খান? যেখানে বনের রাজা সিংহ নিজে বইয়ের হাতে মার খায়, সেখানে আমি কোথাকার হরিদাস পাল শুনে? উজানের এই আজব আর হাস্যকর যুক্তি শুনে মৌ নিজের রাগ ধরে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ পুরো ঘর যেন এক আলোয় ভরে গেল। উজান অনেকক্ষণ অপলক দৃষ্টিতে নিজের এই মিষ্টি বইয়ের হাসি মুখটার দিকে চেয়ে রইল। মৌ তার হাসি থামিয়ে হুট করেই উজানের শক্ত বুকে নিজের মুখটা গুজে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। উজান অবশ্য এতে বিন্দুমাত্র অবাক হলো না। তার বউটা বরাবরই এমন মুখে বলবে দূরে সরুন, আবার পরক্ষণই বিড়ালের বাচ্চার মতো বুকে এসে মুখ গুজে পরম শান্তিতে ঘুমিয়ে পড়বে। মৌ উজানের বুকে মাথা রেখে তার গভীর চোখের দিকে চোখ রেখে অত্যন্ত কৌতূহলী গলায় প্রশ্ন করলো, আচ্ছা, আপনাকে এখন থেকে আপনাকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলুন না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার শেখ খাটাস প্রফেসর সাহেব। তো প্রফেসর সাহেব, আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসলেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই। আচ্ছা, আপনাকে এখন থেকে প্রফেসর বলবো নাকি অফিসার? তবে যাই বলি না কেন, আমার কাছে আপনি অলওয়েজ আমার শেখ খাটাস প্রফেসর বয়ার। তো প্রফেসর সাহেব,
আপনি এত বড় মাপের একজন প্রফেসর এবং হাই প্রোফাইল অফিসার হওয়া সত্ত্বেও ঠিক কী কারণে আমার মতো একটা সাধারণ মেয়েকে এত গভীরভাবে ভালোবাসলেন? আমার মাঝে তো এমন বিশেষ কিছুই নেই। ময়ের এত কৌতূহল প্রশ্ন শুনে উজান খানিকটা দুষ্টু হাসলো। রুমের মৃদু আলোয় তার চোখের গভীরতা এক লহমা বদলে গেল। সে ঝুঁকে এসে একদম ময়ের কানের লতির কাছে শীতল মাতাল কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আপনার মাঝে বিশেষ কিছু তো অবশ্যই আছে মিসেস চৌধুরী, না হলে উজান চৌধুরী দ্বিতীয় নারী এত সহজে ঘায়েল করে কিভাবে? তবে সে বিশেষ কিছুর মাঝে সব কিছু বড় বিশেষত্ব হলো আপনি আমার ফিউচার বেবিদের মিষ্টি মাম্মা। আমার কাছে এর চেয়ে বিশেষ আর অন্য কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না। নিন, এবার এসব প্রশ্ন রেখে বন্ধ করে শুধুই আমার ওপর ফোকাস করুন। আপনাকে এত কাছে দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছি না, কেমন মাতাল মাতাল লাগছে। নেশা টেশা আছে নাকি আপনার মাঝে? উজানের এমন খোলামেলা ও তীব্র প্রেমের প্রকাশে মোহ ভীষণ লজ্জা পেয়ে গেল। লাল হয়ে যাওয়া মুখটা লুকাতে সে তড়িঘড়ি করে নিজেকে উজানের চড়া বুকে একদম গহীনে লুকিয়ে ফেলল। উজানের গায়ে সেই চেনা পুরুষেলিয়ার সুবাস তাকে এক নিমিষে শান্ত করে দিল। ময়ূর এমন লজ্জা মাখা ও আদুরে মুখটা দেখে উজান মনে মনে মুচকি হাসলো। এই পাগলি মেয়েটা তাকে ভীষণ বোঝে। উজান ঠিক কী চায়, কোনটা তার অপছন্দ, তার ছোট ছোট ভালো লাগা আর খারাপ লাগা সবই এখন ময়ের নখদর্পণে। উজান অত্যন্ত আদরে মুখে ভালোবাসা উষ্ণ চাদরে মরিয়ে নিজের বুকের সাথে লেপ্টে ধরে রাখলো সারাটি রাত। পরের দিন একদম ভোরে রুমে রুমে লাগেজ গুছিয়ে নেওয়া তোড়জোড় শুরু হয়ে গেল। গ্রাম থেকে ঢাকা ফিরতে বেশ খানিকটা সময় লেগে যাবে, তাই এত তাড়াহুড়া। তালুকদার বাড়ির ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা শেষ করছিল, কিন্তু বিশাল খাবার দাবার সাজানো থাকলেও রোহান একদম চুপচাপ নিথর হয়ে প্লেটের দিকে তাকিয়ে বসে রইল। তার এক হাতে ফুটা খাবার পর্যন্ত স্পর্শ করল না। রোহানের এই অদ্ভুত নীরব আচরণ দেখে উজান কিছুটা খটকা খেয়ে বলে উঠল, কী রে রোহান, খাচ্ছিস না কেন? রোহান খাবার টেবিল থেকে ধীরে ধীরে তার বিষণ্ণ দৃষ্টি উঁচিয়ে উজানের দিকে তাকালো। কী রে রোহান, খাচ্ছিস না কেন? রোহান খাবার টেবিল থেকে ধীরে ধীরে তার বিষণ্ণ দৃষ্টি উঁচিয়ে উজানের দিকে তাকালো। সে কিভাবে উজানকে বোঝাবে যে তার বুক ছেড়ে রক্তক্ষরণ হচ্ছে, কারণ তার প্রাণভোমরা ফুল আজ চিরতরে তাকে গ্রামে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে যাচ্ছে। এই চরম যন্ত্রণা সে আর সহ্য করতে পারছে না। তবুও সে কোনো মতে নিজের কাঁপতে থাকা মনকে সামনে নিয়ে এক অদ্ভুত স্বরে জিজ্ঞেস করলো, আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি। কর। উজান ময়ের মুখে পরের লোকমা তুলে দিয়ে খুব স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতে উত্তর দিল, সাপোজ ভাব মৌকে তুই অসম্ভব ভালোবাসিস, আর তোর সেই মৌকে যদি তারই খুব কাছের কেউ আচমকা তোর থেকে কেড়ে নিতে চায়। কিন্তু রুহানকে তার কথাটি শেষ করে বিন্দুমাত্র সুযোগ দিল না উজান। কেড়ে নেওয়ার শব্দটা কানে পৌঁছা মাত্রই যেন উজান চৌধুরীর ধমনীতে থাকা শান্ত রক্ত একলহমায় তপ্ত অগ্নিগিরির মতো ফুটে উঠল। মুহূর্তের মধ্যে তার ফর্সা মুখমুণ্ড রক্তবর্ণ ধারণ করলো। চোখ দুটো এক হিংস্র ও পৈশাচিক লালচে রঙে আচ্ছন্ন হয়ে গেল। সে এতক্ষণ প্রলয়কারী গর্জন তুলল, স্টপ ইট রোহান, তাসফিয়া মৌ চৌধুরী ইজ অনলি অ্যান্ড অনলি উজান চৌধুরী। তাকে আমি ব্যতীত অন্যকে স্পর্শ অবধি করার সাহস পাবে না। সেখানে কেড়ে নেওয়া তো বহুত দূরের কথা। যে তাকে আমার থেকে আলাদা করার কথা ভাবে, আমি তাকে নিজের হাতে কবর দেব। জাস্ট মাইন্ড ইট। উজানের এই হঠাৎ প্রলয় রূপ দেখে ডাইনিং টেবিলে বাকি সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। পরিবেশটা থমথমে হয়ে উঠল। রোহান অবশ্য নিজের আবেগ সামনে নিয়ে এক তপ্ত হাসি আসলো। সে হাত তুলে হ্যাঁচকা টানে গলায় বলল, কুল, বড় কুল। আর ইয়ার, আমি তো জাস্ট সাপোজ হিসাবে একটা কথা বললাম। বাই দা ওয়ে, সাবধানে ঢাকায় ব্যাক করিস তোরা। দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের। আর আর হ্যাঁ, নিজের বইয়ের একটু বেশিই খেয়াল রাখিস। কথাটি শেষ করেই রোহান এক ফোঁটা খাবার মুখে না তুলেই ময়ের দিকে গভীর ও তপ্ত শ্বাস ফেলে টেবিল ছেড়ে নিজের গন্তব্যে হেঁটে চলে গেল। পেছন থেকে উজান, ইফাত আর তন্ময় তাকে বারবার ডেকেও থামাতে পারল না। রোহন কারো ডাক কানেই তুলল না। অন্ধকার থমথমে পরিবেশটা কাটিয়ে সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দীর্ঘ কয়েক ঘন্টা ক্লান্তি আর জার্নি শেষে সবাই ঢাকায় নিজেদের বাসায় পৌঁছালো। তখন শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে।
ক্লান্ত শরীর নিয়ে সবাই যার যার রুমে ঢুকে পড়ল। কিন্তু উজান রুমে ঢুকতে না ঢুকতেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আবার শার্ট গায়ে চাপিয়ে বাইরে বের হতে চাইলো। তা দেখে মৌ তড়িঘড়ি করে দরজার সামনে দাঁড়িয়ে তার পথ আটকে ধরল। চড়া গলায় ধমকি সুরে বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটুও রেস্ট নেবেন না? উজান থমকে দাঁড়িয়ে গেল। বউয়ের মিষ্টি মুখের দিকে তাকিয়ে সে খানিকটা নিচু হয়ে মৌকে ফর্সা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিলে মুচকি এসে আওড়ালো, তখন বললাম না পিসি, টিম মেম্বারের সাথে ওই নিখোঁজের কেসের আপডেট নিয়ে একটু ডিসকাস করতে হবে, তাই আপাতত একটু হেডকোয়ার্টারে যাচ্ছি, খুব জলদি ফিরে আসবো পরমিস। তাছাড়া আজ কিন্তু তোমার এক্সামের রেজাল্টও পাবলিশড হবে, মনে আছে তো? একদম টেনশন নিও না, আমি আসার সময় তোমার রেজাল্ট শিট নিয়ে ফিরবো। যদি ফেল করো তাহলে একটা মায়েরও মাটিতে পড়বে না। কথাগুলো শোনা মাত্রই মৌ স্বপ্ন ঢুকিল। রেজাল্ট যে মহা বিপর্যয়কর হতে পারে তা সে আগে হাড়ে হাড়ে জানে। যে পরীক্ষার সময় উজান পাশে ছিল না, সেই কদিন পড়ার সময় একদম চঙ্গে তুলে রেখে সে ঘুরে বেরিয়েছে। সেই পরীক্ষায় যে পাশের পও আসবে না তা মৌ খুব ভালো করেই জানে। কিন্তু এখন আসল চিন্তা হলো এই প্রফেসরের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবে। মৌ যখন নিজের ভবিষ্যতের পরিণত ভেবে মনে মনে হিসাব করছিল, ঠিক তখনই উজান পেছন থেকে এসে এক টানে তার কোমরটা জড়িয়ে ধরে তাকে মেঝের উপর থেকে খানিকটা উঁচুতে তুলে নিজের একদম মুখোমুখি করলো। মৌ ভীতু চোখে উজানের দিকে তাকিয়ে রইল, কাঁপা কাঁপা গলায় শুধালো, কিছু বলবেন? উজানের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ঝুলিয়ে শান্ত গলায় বলল, যাবো না ভাবছি হেডকোয়ার্টারে। কেন? ময়ের বুকটা একলো আমার ধরফর করে উঠল। যাব না শুনে এত তোতলাচ্ছ কেন? ভাবলাম আজকে পুরো দিনটা আমার প্রিয় ওয়াইফকে উপহার দেই, এখন একটু বেশি বেশি করে ভালোবেসে নিই, যাতে একটু পর রেজাল্ট জানার পরও ডান্ডা পেটাতে পারি। ভালোবাসার মায়ের দুটো মিলে তবেই না শোধবোধ হবে নাকি? মৌ হা করে উজানের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে পরিকল্পনা করেছিল আজকে উজান হেডকোয়ার্টারে গেলে সারাদিন অন্য কোথাও লুকিয়ে থাকবে, কিন্তু সেই সেগুড়ে বালি। তবে সে এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রে নয়। হঠাৎ সে উজানের গলায় দু হাত জড়িয়ে ধরে অত্যন্ত আদুরে ও মিষ্টি গলায় ডেকে উঠল, প্রফেসর সাহেব। বলুন ওয়াইফি। উজান এক ভুরু উপরে তুলল। মৌ এক সেকেন্ডও দেরি না করে উজানের গালে, কপালে আর ঠোঁটে গুনে গুনে 4-4টে চুমু বসিয়ে দিল। মূলত রেজাল্টের মায়ের আর ধমকের হাত থেকে বাঁচার জন্য এই নাটক। মৌয়ের এমন হঠাৎ কাণ্ডে উজান এক মুহূর্তের জন্য একদম স্তব্ধ হয়ে গেল। তার কেমন যেন খটকা লাগলো যে মেয়ে সহজে কাছে আসতে চায় না। সে নিজে থেকে তো প্রেম দেখাচ্ছে, ডাল মে কুছ কালা হে। মৌ এবার আর এক ধাপ এগিয়ে উজানের নাকে নিজের নাক ঘষে মিষ্টি হাসি উপহার দিল। আই লাভ ইউ প্রফেসর সাহেব, আপনি অনেক ভালো। আমি আপনাকে আর দুটো পাপ্পি দিচ্ছি, তবু আপনি প্লিজ এখন হেডকোয়ার্টারে যান। দেশের সিক্রেট সিআইডি অফিসার আপনি, সবার আগে নিজের দায়িত্ব পালন করা উচিত। আমাকে মার দেওয়া তো সারা জীবন পাবেন, আপনি বরং এখন এক কাজে যান, কেমন? এবার উজান চট করে ধরে ফেলল মৌ কেন তো ভালোবাসার পাশা সাজিয়ে বসেছে। সে মনে মনে এক দুষ্টু হাসি হাসলো। অন্তঃপর মৌকে আলতো করে পাজা খুলে নিয়ে বিছানায় শুয়ে দিল এবং নিজে তার উপর খানিকটা ঝুঁকে পড়ল। কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে দিতে বলল, লাভ ইউ টু মাই ওয়াইফি, বাট 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 আমি তো এখন কোনোভাবে বাইরে যাচ্ছি না। আপনি তো আপনার এই ভালোবাসা দিয়ে আমাকে একদম ঘায়েল করে দিলেন, আর এখন কেমন মাতাল অবস্থায় গাড়ি কিভাবে চালাবো? বাইরে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিছু হবে না, যান না প্লিজ। মৌ তড়িঘড়ি করে উজানকে ঠেলতে লাগলো। শয়তান সেমনি একটা, মায়ের হাত থেকে বাঁচার জন্য কত বড় নাটকবাজ হয়েছে রে মেয়েটা। চুপচাপ এখানে বসে থাকো, রেজাল্ট একটু পরে এমনিতেই আমার ল্যাপটপে চলে আসবে। প্রতিটি পরীক্ষায় কত সুন্দরভাবে দিয়েছ, আজ তার সব কটা হিসাব নেব। অত পাম দিলেও লাভ হবে না। উজান চৌধুরী আজ কোনো বাহানাই শুনবে না, জাস্ট রেডি হও ম্যাডাম। ময়ের ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে কাচুমুচু হয়ে বিছানায় সোজা হয়ে বসলো। আর ঠিক সেই সময় উজান তার গায়ের শার্ট আর প্যান্ট খুলে ফেলে একটি আরামদায়ক ট্রাউজার পরে উন্মুক্ত গায়ে ল্যাপটপটা নিয়ে বিছানায় এসে বসলো।
যেহেতু বাইরে যাচ্ছে না, তাই ভারী ফর্মাল পোশাক পরে থাকার কোনো মানেই হয় না। উজানের এমন খালি গায়ে ধপাস করে পাশে বসা দেখে মো চিৎকার করে উঠল, এই আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? একটা মেয়ে মানুষের সামনে এভাবে খালি গায়ে বসে আছেন, চোখে তো একটু পর্দা রাখুন। ময়ের এই বোকা প্রশ্ন শুনে উজান ল্যাপটপ থেকে চোখ সরে উচ্চস্বরে হেসে উঠল। সে ল্যাপটপের স্ক্রিন থেকে নজর সরিয়ে স্থির ও মাতাল চোখে ময়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, কেন ম্যাডাম, আমার কীভাবে দেখে কি আপনার ভেতরে কিছু মিছু করতে ইচ্ছে হচ্ছে নাকি? তা ইচ্ছে করবেই বা নাই বা কেন বলুন? এত কিউট, ড্রেসিং, হ্যান্ডসাম আর সিক্স প্যাকওয়ালা বর পাশে থাকলে কি কোনো মেয়ে স্বাভাবিক থাকতে পারে? চলুন চলুন, রেজাল্ট আসার আগে স্টার্ট করি। উজান যেই না দুষ্টুমি করে ময়ের দিকে একটু এগিয়ে যেতে চাইল, অমনি মৌ তাকে এক সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। কটমট চোখে তাকিয়ে ঝেঁঝে উঠল। অমনি মৌ তাকে এক সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। কটমট চোখে তাকিয়ে ঝেঁঝে উঠল, নির্লজ্জ পুরুষ, বেহায়াপনা বন্ধ করুন। ঠিক তখনই উজানের ল্যাপটপে একটু টুং করে ইমেল আসার আওয়াজ হলো। উজান সাথে সাথে ময়ের উপর থেকে নজর সরিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে অতি আগ্রহে মনোযোগ দিল। কিন্তু মেসেজটা ওপেন করতেই উজানের চোখ জোড়া যেন কপালে ওঠা উপক্রম হলো। সে একবার হতভম্ব হয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তো পরক্ষণে রক্তচক্ষু নিয়ে বিছানায় কাঁচুমুচু করে বসে থাকা ময়ের দিকে তাকাচ্ছে। রুমে কয়েক সেকেন্ডে ভৌতিক নীরবতা নেমে এলো। হঠাৎ করে পুরো রুম কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল উজান, হোয়াট দ্য হেল পিচি! এক সাবজেক্টে 9, আরেকটায় 11, আরেকটায় 7, এসব কি পিচি? তোমার এক্সাম মার্কসের চেয়ে আমার ইয়ের সাইজ বড়। মাথা নষ্ট, মাথার কারখানা। আমি আমার ওয়াচ আর ব্রেসলাইট সাইজের কথা বলছি, ওসব নোংরা কথা নয়। মৌ প্রথম ভয়ে ছোটো চোখ দুটো গোল গোল করে তাকালেও হুট করে উজানের মুখে সেই আজব তুলনাটা শুনে তার চোখের জল নিমেষে হাওয়া হয়ে গেল। সে কপাল কুঁচকে যে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে উজান নিজের তোতলাতে তোতলাতে চিৎকার করে উঠল, নষ্ট মাথার কারখানা! এখনও পচা কথা ভাবছো? ও আর হাসি থামিয়ে রাখতে পারল না। সে বিছানায় শুয়ে পড়ে দুহাত পেট চেপে ধরে খিলখিল করে অট্ট হাসিতে ফেটে পড়ল। উজানের ফর্সা মুখটা তখন রাগে তীব্র ঝিলিক মারছে। একদিকে তিনটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের ডাব্বা মেরে ফেল করেছে, তার উপর আবার উজানের সামনে এমন নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছে। কি পরিমাণ বেহায়া আর ঢঙ্গি হলে একটা মেয়ে এমন কাণ্ড করতে পারে? উজান এক ঝাটকা ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে বাঘের মতো গর্জে উঠল, স্টপ ইট পিসি! তিনটে সাবজেক্টে ফেল করে এখন আবার নির্লজ্জের মতো হেসে গড়াচ্ছ? একটু লজ্জা শরম করে না? মৌ হাসি থেমে ঠোঁট উল্টে নির্দোষ মুখ বানিয়ে বলল, আমার আবার কী দোষ? আপনি নিজেই তো পচা কথা বললেন। কী যেন বললে জানি? হ্যাঁ, সে ময়ের মুখ থেকে কথাটা বের হওয়ার আগে উজানের ক্ষিপ্ত ঝাটকে এগিয়ে এসে নিজের শক্ত হাতের তালু দিয়ে ময়ের মুখ চেপে ধরল। চোখে মুখে অগ্নিরূপ ফুটিয়ে ধমকে উঠল, বেয়াদব মেয়ে, একদম চুপ কর। আমি যাই বলি না কেন তোমাকে ওসব রিপিট করতে হবে নাকি? মুখে একটু লাগাম নেই তোমার? মৌ নিজের সমস্ত শক্তি দিয়ে উজানের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিল। তারপরে এক লাফে বিছানা সোজা হয়ে দাঁড়িয়ে দুই কোমরে দুহাত চেপে ধরে কর্কশ কণ্ঠে টিপকানি কাটল, ও আপনি নিজের মুখে আজে বাজে কথা বলে ধোয়া তুলসী পাতা, আর আমি কেবল সেটা জাস্ট রিপিট করতে গেলেই মহাদোষ। আর তিনটে সাবজেক্ট তো মাত্র ফেল করেছি, তার জন্য তো চিৎকার করে পাহাড় মাথা তোলার কী আছে শুনি? ওজনের মাথার রগগুলো রাগে রিড়ি করে তপ্ত হয়ে উঠল। সে চোখ বড় বড় করে দাঁত চেপে আওড়ালো, ফেল করে আবার এত বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো, শয়তান সেমরি! ওজনের মাথার রগগুলো রাগে রিড়ি করে তপ্ত হয়ে উঠল। সে চোখ বড় বড় করে দাঁত চেপে আওড়ালো, ফেল করে আবার এত বড় বড় মুখ করে আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছো, শয়তান সেমরি! আপনি শয়তান, আপনার 14 গোষ্ঠীর শয়তান আসছে আমাকে শয়তান বলতে। উজানের চোখ জোড়া মুহূর্তের মধ্যে ছানা বড়া হয়ে গেল। উজান নিজের চোখ দুটো লাল করে চোখ রাঙিয়ে থমথমে গলায় কড়া ধমক দিল, পিচি, জাস্ট স্টপ ইট প্লিজ! আমার কিন্তু মাথা ভীষণ গরম হয়ে আছে, ভীষণ রাগ হচ্ছে বলে দিচ্ছি। মৌ একটুও পিছল না, বরং এক পা এগিয়ে নিজের কোমরে দুহাত গুঁজে উজানের চোখের দিকে চোখ রেখে দ্বিগুণ তেজ নিয়ে চেঁচিয়ে উঠল, রাগ হচ্ছে বললেই হলো নাকি? আমার এমন কি মহাভারত অশুদ্ধ করছি যে আপনি আমার সাথে এমন বিহেভ করবেন? মারবেন নাকি আমাকে? মারেন দেখি। উজান
উজানের সহ্য শক্তি বাদ এবার একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে ময়ূর একদম মুখোমুখি দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে এক গর্জন তুলল। গ্রেট মেয়ে, তিনটে সাবজেক্টে দাব্বা মেরে ফেল করে এখন উল্টো আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে এত বড় বড় কথা বলছো। আর একটা ফালতু কথা যদি তোর মুখ থেকে বের হয় তবে এক থাপ্পড় মেরে মুখে সবকটা দাঁত ভেঙে দেবো। সঙ্গে সঙ্গে মৌ উজানের হাতে কামড় বসিয়ে দিল। ময়ূর এমন হঠাৎ আকস্মিক আক্রমণে উজান কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাতের তালুর উল্টো পিঠের তীব্র ব্যথায় তার মুখের অবায়ন কোঁকড়ে উঠল। সে নিজের সমস্ত জোর দিয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মৌ যেন নিজের ভেতরে সমস্ত রাগ আর ক্ষোভ আজ দাঁত দিয়ে উজানের হাতে উগড়ে দিচ্ছে। কিছুতেই কামড় আগলা করছে না। উজান নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না, বাসখাই গলায় চেঁচিয়ে উঠল, শাশুড়ি মেয়ে ছাড়ো বলছি। আমার হাতটা কি চিবিয়ে খাবে নাকি? পৃথিবীতে খাওয়ার মতো এত শত সুস্বাদু জিনিস থাকতে কেবল আমার রক্ত কেন তোমার খেতে হবে? আল্লাহ গো, বাঁচাও আমায় এই রক্তচোষার ডাইনির হাত থেকে। কয়েক সেকেন্ড পর মৌ যখন উজানকে ছেড়ে দিল তখন উজানের ফর্সা হাতে তার ধারালো দাঁতের স্পষ্ট লাল দাগ বসে গেছে। উজানের চোখ পাকিয়ে তার দিকে তাকালো, কিন্তু মৌয়ের সেদিকে বিন্দুমাত্র ভীতি বা ভ্রুক্ষেপ নেই। সে উল্টো দুই চোখ ছোট ছোট করে আরও রাগী দৃষ্টি ছুড়ে দিল উজানের দিকে। উজান হাত ঘষতে ঘষতে অতিরিক্ত রাগে গিজগিজ করে বলে উঠল,